একদিন রাতের আকাশের দিকে তাকিয়ে আপনি দেখলেন যে নক্ষত্রটিকে হাজার হাজার বছর ধরে মানুষ দেখে আসছে সেটা হঠাৎ অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। প্রথমে হয়তো মনে হবে আকাশে নতুন কোনো তারা দেখা দিয়েছে, কিন্তু বিজ্ঞানীরা যদি বলেন ওটা নতুন কোনো তারা নয়, বরং একটা মৃতপ্রায় নক্ষত্রের শেষ বিস্ফোরণ। পৃথিবী থেকে প্রায় শত শত আলোকবর্ষ দূরে মহাকাশে অবস্থান করছে এমনই এক বিশাল নক্ষত্র, বেটেলজুস। এটা এতটাই বিশাল যে আমাদের সূর্যের জায়গায় এটাকে বসানো হলে এর বাইরের অংশ সম্ভবত মঙ্গল গ্রহের কক্ষপথের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা এর আকার নয়, বেটেলজুস আসলে তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তার ভেতরের জ্বালানি ধীরে ধীরে শেষ হয়ে আসছে, আর একদিন হয়তো হাজার হাজার বছর পরে, হয়তো আরও অনেক পরে, এই বিশাল নক্ষত্র নিজের মহাকর্ষের চাপে ভয়ঙ্করভাবে ধসে পড়বে। তারপর এক মুহূর্তের মধ্যে মহাকাশে ছড়িয়ে পড়বে অকল্পনীয় পরিমাণ শক্তি। একটা সুপারনোভা বিস্ফোরণে ছিন্নভিন্ন করে দেবে নক্ষত্রটির বাইরের স্তরগুলো। আর সেই বিস্ফোরণের আলো এতটাই উজ্জ্বল হতে পারে পৃথিবী থেকে সেটিকে দিনের আকাশেও দেখা যেতে পারে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমরা জানি না বেটেলজুস ইতিমধ্যে বিস্ফোরিত হয়েছে কিনা, কারণ আমরা এখন যে বেটেলজুসকে দেখছি সেটা আসলে তার বর্তমান অবস্থা নয়। আমরা দেখছি তার শত শত বছর আগের চেহারা। হয়তো এই মুহূর্তে সেই নক্ষত্রটি আর নেই, কিন্তু তার শেষ বিস্ফোরণের আলো এখনো পৃথিবীর দিকে ছুটে আসছে। আর যখন সেই আলো অবশেষে আমাদের কাছে পৌঁছাবে, তখন রাতের আকাশে আমরা এমন এক দৃশ্য দেখতে পারি যা হয়তো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং একই সঙ্গে সবচেয়ে সুন্দর মহাজাগতিক দৃশ্যগুলোর একটা হবে। কিন্তু প্রশ্ন হলো, বেটেলজুস ঠিক কবে বিস্ফোরিত হবে? আর যদি সেই বিস্ফোরণ আজ রাতেই ঘটে থাকে, তাহলে আমরা সেটা জানতে পারবো কতক্ষণ পরে? চলুন আজকের এই ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জানা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, এরকম অসাধারণ ভিডিও আরও দেখতে। রাতের আকাশে এমন কিছু তারা আছে যাদের চিনতে কোনো টেলিস্কোপের প্রয়োজন হয় না, শুধু আকাশের দিকে তাকালেই তাদের আলাদা করে চেনা যায়। বেটেলজুস ঠিক তেমনই একটা তারা। এটা ওরিয়ন কনস্টেলেশন অর্থাৎ কালপুরুষ নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল তারা। ওরিয়নের চারপাশে নক্ষত্রগুলোর মধ্যে এর কমলা লালচে রং এবং একে সহজেই শনাক্ত করতে সাহায্য করে। কিন্তু 2019 সালের শেষ দিকে জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটা ঘটনা লক্ষ্য করলেন যা প্রথমে সত্যিই ভয়ঙ্কর মনে হয়েছিল। বেটেলজুসের ব্রাইটনেস বা অ্যাপারেন্ট ব্রাইটনেস ধীরে ধীরে কমতে শুরু করলো। শুরুতে ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে না হলেও কয়েক মাসের মধ্যে পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে যায় যে সাধারণ মানুষও খালি চোখে পার্থক্যটা দেখতে পাচ্ছিল। ইএসওর পর্যবেক্ষণ অনুযায়ী ডিসেম্বরের 2019-এর ছবিতে তার দক্ষিণ অংশ আগের তুলনায় অনেক বেশি অন্ধকার দেখা যায়। তারপর 2020 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। বেটেলজুস তার স্বাভাবিক দৃশ্যমান উজ্জ্বলতা 2/3-এরও বেশি হারিয়েছিল বলে নাসার হাবেল পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। আর এখানেই শুরু হয় আসল আতঙ্ক, কারণ বেটেলজুস কোনো সাধারণ ছোট তারা নয়। এটা একটা রেড সুপার জায়ান্ট, একটা বিশাল অত্যন্ত ইভলভ তারা যার জীবন তার শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে, বেটেলজুস কি অবশেষে মারা যেতে চলেছে? আর যদি সত্যি এটা মারা যায়, তাহলে তার মৃত্যু সাধারণ কোনো ঘটনার মতো হবে না। একটা ম্যাসিভ স্টার শেষ হতে পারে কোর কোল্যাপস সুপারনোভার মাধ্যমে, যেখানে তার কেন্দ্র নিজের মহাকর্ষে ভেঙে পড়ে এবং তার বাইরের স্তরগুলো ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে মহাকাশে ছিটকে যেতে পারে। তাই বেটেলজুসের ব্রাইটনেস হঠাৎ এতটা কমে যাওয়ার মানুষের কল্পনায় খুব দ্রুত একটা ভয়ঙ্কর সম্ভাবনার জায়গা করে নেয়। হয়তো আমরা একটা নক্ষত্রের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে দেখছি, কিন্তু সত্যিটা ছিল আরও অদ্ভুত। বেটেলজুস আসলে তখন বিস্ফোরিত হচ্ছিল না, বরং তার শরীর থেকেই এমন কিছু বেরিয়ে এসেছিল যা পৃথিবী থেকে তার আলোকে আংশিকভাবে ঢেকে দিয়েছিল। বেটেলজুসকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এটা আমাদের সূর্যের মতো একটা সাধারণ মেন সিকোয়েন্স স্টার নয়। আমাদের সূর্য বর্তমানে তার কোরে হাইড্রোজেন ফিউশন করে হিলিয়াম তৈরি করছে, কিন্তু বেটেলজুস অনেক বেশি ম্যাসিভ এবং তার স্টিলার ইভলিউশন অনেক এগিয়ে গেছে। তার কোরের হাইড্রোজেন ফুয়েল অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তার অভ্যন্তরে ফিউশনের বিভিন্ন পর্যায় ঘটেছে। এই অ্যাডভান্স ইভলিউশনারি স্টেজের কারণেই তার বাইরের স্তর ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে। একটা ম্যাসিভ স্টার যখন তার জীবনের শেষ পর্যায়ের দিকে যায়, তখন তার কোর এবং বাইরের স্তরের মধ্যে ফিউশনের ভারসাম্য বদলে যায়। ফলে তার বাইরের আবরণ বিশাল আকারে প্রসারিত হয় এবং তার সারফেস টেম্পারেচার সূর্যের তুলনায় অনেক কমে যায়। এই কারণে বেটেলজুসের রং নীল বা সাদা নয়, এটা দেখতে কমলা লাল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, লাল দেখালেই বেটেলজুস ঠান্ডা এমন নয়। ঠান্ডা বলতে এখানে সূর্যের তুলনায় ঠান্ডা বোঝানো হচ্ছে। সূর্যের ফটোস্ফিয়ারের টেম্পারেচার প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর বেটেলজুসের ভিজিবল সারফেস অনেক কম তাপমাত্রায় থাকে, অথচ তার বিশাল আকারের কারণে মোড লিমিনোসিটি এখনও ভয়ঙ্করভাবে বেশি। অন্যদিকে বেটেলজুস কিন্তু আমাদের সূর্যের থেকে অনেক বিশাল আকারের। এটা আমাদের সূর্য, আর এইটা বেটেলজুস। নাসার একটা তুলনায় বলা হয়েছে বেটেলজুসকে যদি আমাদের সোলার সিস্টেমের কেন্দ্রে সূর্যের জায়গায় বসানো হতো, তার আউটার সারফেস জুপিটারের অরবিটের বাইরে চলে যেতে পারত। অর্থাৎ সূর্যের জায়গায় বেটেলজুস বসানো মানে শুধু সূর্যকে বড় করে দেওয়া নয়,
পুরো সোলার সিস্টেমের ইনার রিজিয়নকে একটা বিশাল নক্ষত্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া। মার্কিউরি চলে যাবে, ভিনাস চলে যাবে, আর্থ চলে যাবে, মার্সও সেই বিশাল স্টেলার এনভেলপের মধ্যে পড়ে যেতে পারে। কোনো রেডিয়াস এস্টিমেট ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে। আমাদের সূর্য যদি একটা বিশাল আগুনে গোলা হয়, তাহলে বেটেল জুস যেন সেই আগুনে গোলার একটা মনস্টার ভার্সন, যা শরীরের ভেতরে আমাদের পুরো প্ল্যানেটারি সিস্টেম এর একটা বড় অংশ হারিয়ে যেতে পারে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে এত বড় তারা কিভাবে এতদিন টিকে আছে? এখানে স্টিলার ইভলিউশনের সবচেয়ে ফ্যাসিনেটিং বিষয়টা আসে। আর তারাকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধুই আগুনের বিশাল গোলা, কিন্তু আসলে একটা তারা হলো গ্র্যাভিটি এবং নিউক্লিয়ার ফিউশনের মধ্যে এক ধরনের কসমিক ব্যালেন্স। গ্র্যাভিটি সবসময় তারাটিকে ভেতরের দিকে চেপে ধরতে চায়, অন্যদিকে কোরে নিউক্লিয়ার ফিউশন বিপুল এনার্জি তৈরি করে, যা আউটওয়ার্ড প্রেশার সৃষ্টি করে। এই দুইয়ের ভারসাম্যেই তারা স্থিতিশীল থাকে। কিন্তু ম্যাসিভ স্টার্সের ক্ষেত্রে ফুয়েল দ্রুত শেষ হয়, কারণ তারা সূর্যের তুলনায় অনেক বেশি দ্রুত নিউক্লিয়ার ফিউয়েল ব্যবহার করে। তাই একটা ম্যাসিভ স্টার সূর্যের মতো বিলিয়ন বছর ধরে একই অবস্থায় থাকে না, তার জীবন তুলনামূলকভাবে অনেক ছোট হতে পারে। এবং বেটেল জুস এখন সেই জীবনের শেষ অধ্যায়ের কাছাকাছি একটা ইভলিউশনারি স্টেজে রয়েছে। ভবিষ্যতে তার কোর আরও হেভি এলিমেন্টসের ফিউশনের দিকে এগোবে এবং শেষ পর্যন্ত কোর কোলাপস ঘটতে পারে। তখন তার বাইরের স্তরগুলো মহাকাশে ছিটকে গিয়ে একটা স্পেকটাকুলার সুপারনোভা তৈরি করতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেটেল জুস ডাইং এবং বেটেল জুস ইজ অ্যাবাউট টু এক্সপ্লোড একই কথা নয়। আমরা জানি এটা একটা ইভলভ রেড সুপার জায়ান্ট এবং ভবিষ্যতে সুপারনোভা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঠিক কবে এটা বিস্ফোরিত হবে সেটা অ্যাস্ট্রোনমার্সরা নির্মূলভাবে বলতে পারেন না। এটা কয়েক হাজার বছর পরও হতে পারে, আবার অ্যাস্ট্রোনমিক্যাল টাইম স্কেলে তুলনামূলকভাবে শিগগিরও হতে পারে। 2019 সালের শেষ দিকে বেটেল জুসের ব্রাইটনেস কমতে শুরু করার পর অ্যাস্ট্রোনমার্স দ্রুত তার দিকে নজর দিতে শুরু করে, কারণ এত উজ্জ্বল একটা তারা যাকে বহু বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে হঠাৎ এভাবে ডিম হয়ে যাওয়া খুবই অস্বাভাবিক। ঘটনাটি পরে বলা হয় গ্রেট ডিমিং অফ বেটেল জুস। ইএসওর ভেরি লার্জ টেলিস্কোপ বা ভিএলটি স্পেয়ার ইনস্ট্রুমেন্ট দিয়ে অ্যাস্ট্রোনমার বেটেল জুসের সারফেসের ছবি তুলতে সক্ষম হন এবং এই ছবিগুলো ছিল অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। 2019 সালের জানুয়ারির ছবিতে বেটেল জুস তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল, কিন্তু ডিসেম্বর 2019-এর ছবিতে তার দক্ষিণ অংশ উল্লেখযোগ্যভাবে অন্ধকার হয়ে যায়। জানুয়ারি 2020-তেও সেই ডার্ক রিজিয়ন দেখা যায়। মার্চ 2020-তেও পরিবর্তনটি আবার দেখা যায়। তারপর এপ্রিল 2020-র মধ্যে বেটেল জুস আবার প্রায় স্বাভাবিক ব্রাইটনেসে ফিরে আসে। অর্থাৎ এটা কোনো পার্মানেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স ছিল না। কিন্তু প্রশ্ন তখনও থেকে গেল, এমন কি ঘটেছিল যে এত বড় একটা তারার আলো কয়েক মাসের জন্য এতটা কমে গেল? এই রহস্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লু এসেছিল নাসার হাবেল স্পেস টেলিস্কোপ থেকে। হাবেল কয়েক মাস ধরে বেটেল জুসের আলট্রাভায়োলেট অবজারভেশন করছিল এবং 2019 সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে পর্যবেক্ষণে অ্যাস্ট্রোনমার্সরা দেখতে পান বেটেল জুসের সারফেস থেকে অত্যন্ত হট ডেন্স মেটেরিয়াল বাইরে বেরিয়ে আসছে। সেই মেটেরিয়ালের গতি ছিল প্রায় 2 লাখ মাইলস পার আওয়ার, অর্থাৎ প্রায় 3,20,000 কিলোমিটার পার ঘন্টায়। এখন কল্পনা করুন দৃশ্যটা, বেটেল জুসের ভেতরে বিশাল কনভেকশন সেলস বা গরম প্লাজমার মুভমেন্ট চলছে। তার সারফেস শান্ত কোনো কঠিন ভূমি নয়, বরং সেখানে বিশাল বিশাল গ্যাস বাবেল উঠছে, ঠান্ডা হচ্ছে, আবার সিঙ্কিং করছে। এই ভায়োলেন্ট স্টেলার অ্যাক্টিভিটির মধ্যে একটা বিশাল প্লাম বা আউটব্রাস্ট তার সারফেস থেকে বেরিয়ে যায়। প্রচণ্ড উত্তপ্ত প্লাজমা তার অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে বাইরে ছুটে যায় এবং এখানেই গল্পটা আরও অদ্ভুত হয়ে যায়। প্রথমে মেটেরিয়াল ছিল অত্যন্ত গরম, কিন্তু এটি যখন বেটেল জুস থেকে দূরে যেতে থাকে তখন ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে থাকে, আর এক্সপ্যান্ড করার সঙ্গে সঙ্গে মেটেরিয়ালের টেম্পারেচার কমতে থাকে। কয়েক মিলিয়ন মাইলস দূরে গিয়ে সেই মেটেরিয়াল যথেষ্ট ঠান্ডা হয়ে যায় যাতে তার মধ্যে ডাস্ট গ্রেনস তৈরি হতে পারে। নাসার হাবেলস অ্যানালাইসিস এমন একটা সিনারিও প্রস্তাব করে, এবার ইমাজিন করো একটা বিশাল তারা নিজের শরীর থেকে মেটেরিয়াল ছুড়ে দিল, সেই মেটেরিয়াল মহাকাশে গিয়ে ঠান্ডা হলো, তারপর সেই মেটেরিয়াল থেকেই তৈরি হলো ধুলোর একটা বিশাল ক্লাউড। আর সেই ক্লাউড এমন এক জায়গায় অবস্থান করছিল যে পৃথিবী থেকে তাকালে সেটা বেটেল জুসের একটা অংশকে ঢেকে ফেলেছিল। অতএব বেটেল জুস আসলে হঠাৎ করে তার আলো বন্ধ করেনি, তার আলো আমাদের দিকে আসার পথে ডাস্টের একটা ভেল তৈরি করেছিল। কয়েক মাস ধরে পৃথিবী থেকে মনে হচ্ছিল বেটেল জুস যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। একটা রেড সুপার জায়ান্ট, একটা ডাইং স্টার, ব্রাইটনেস হঠাৎ ড্রামাটিক্যালি কমে গেছে এবং এর ঠিক পরেই যদি কেউ বলে এটা হয়তো সুপারনোভা হওয়ার আগে শেষ ওয়ার্নিং, তাহলে সাধারণ মানুষের কাছে এটা অত্যন্ত বিশ্বাসযোগ্য শোনাবে। কিন্তু অ্যাস্ট্রোনমি এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো তারা ডিম হলেই তার মানে এই নয় যে সেটা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হতে যাচ্ছে। বেটেল জুসের ক্ষেত্রে শেষ পর্যন্ত অ্যাস্ট্রোনমার্সের অবজারভেশন দেখালো আমাদের সামনে সুপারনোভা নয়, একটা বিশাল কসমিক ডাস্ট ক্লাউডে খেলা চলছিল। এপ্রিল 2020-র মধ্যে বেটেল জুস আবার তার স্বাভাবিক ব্রাইটনেসের কাছাকাছি ফিরে আসে। একসময় বেটেল জুসের কেন্দ্রে সাধারণ হাইড্রোজেন ফিউশন চলতো। হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করত এবং সেই ফিউশন থেকে প্রচুর শক্তি বেরোতো। এই শক্তিই তারার ভেতরে তীব্র মাধ্যাকর্ষণের বিরুদ্ধে চাপ তৈরি করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রে হাইড্রোজেন কমতে থাকে। তারপর শুরু হয় হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, কার্বন থেকে নিয়ন, নিয়ন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে সিলিকন এবং শেষে আয়রন।
এটাকে অনেকটা কসমিক কাউন্টডাউনের মতো ভাবতে পারেন। হিলিয়াম থেকে কার্বন তৈরি হয়, এরপর আরও ভারী এলিমেন্ট তৈরি হতে থাকে। বিশাল ম্যাসিভ স্টারের ক্ষেত্রে এই প্রক্রিয়া এত দ্রুত এগোয় যে শেষ পর্যায়ে তারার কেন্দ্রের মধ্যে বিভিন্ন এলিমেন্টের আলাদা আলাদা স্তর তৈরি হয়। সবচেয়ে বাইরে হাইড্রোজেন, আর নিচে হিলিয়াম, তারপর কার্বন, অক্সিজেন, সিলিকন, আর একেবারে কেন্দ্রে তৈরি হতে থাকে আয়রন কোর। আর এখানেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা। আয়রন পর্যন্ত ফিউশন করে শক্তি পাওয়া যায়, কিন্তু আয়রনের পর আরও ভারী এলিমেন্ট তৈরি করতে ফিউশন করলে আর সেইভাবে এনার্জি পাওয়া যায় না। অর্থাৎ তারা সেই বিশাল ইঞ্জিন, যেটা কোটি কোটি বছর ধরে গ্র্যাভিটির বিরুদ্ধে লড়াই করছিল, তার শেষ জ্বালানি হারাতে শুরু করে একসময় আয়রন কোর এত ম্যাসিভ হয়ে যায় এবং সেটি আর নিজের ওজন ধরে রাখতে পারে না। তারপর গ্র্যাভিটি উইন্স। তারার কোরের মধ্যে থাকা ইলেকট্রন এবং প্রোটন প্রচণ্ড চাপের কারণে একে অপরের সঙ্গে ইন্টারাকশন করে নিউট্রন তৈরি করতে শুরু করবে। অর্থাৎ প্রোটন প্লাস ইলেকট্রন ইকুয়াল টু নিউট্রন প্লাস নিউট্রিনো কোর। এত দ্রুত সংকুচিত হবে যে অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে প্রায় চোখের পলকের মধ্যেই তার আকার ব্যাপকভাবে কমে যাবে। একসময় সেই কোল্যাপসিং কোর নিউক্লিয়ার ডেন্সিটির কাছাকাছি পৌঁছাবে। তারপর তৈরি হবে একটা অত্যন্ত ডেন্স প্রোটো নিউট্রন স্টার। এদিকে কোল্যাপসের সময় ইনরমাস সংখ্যক নিউট্রিনো তৈরি হবে এবং তারা প্রায় আলোর গতির কাছাকাছি বেগে তারার ভিতর থেকে বেরিয়ে আসতে শুরু করবে। এরপর কোল্যাপসিং করে চারপাশে মেটেরিয়ালের মধ্যে বিশাল শক ওয়েভ তৈরি হবে। এই শক শেষ পর্যন্ত তারার বাইরের স্তরগুলো ছিন্ন ভিন্ন করে মহাকাশে ছুড়ে দিতে পারে। আর তখন বেটেলজুস একটা সুপারনোভাতে পরিণত হবে। এটা হবে এমন একটা বিস্ফোরণ যার ব্রাইটনেস সাময়িকভাবে পুরো গ্যালাক্সির বিশাল সংখ্যক তারা সম্মিলিত আলোর সঙ্গে তুলনীয় হতে পারে। বেটেলজুস পৃথিবী থেকে কয়েকশো লাইট ইয়ার দূরে, সাধারণত আনুমানিক 500 থেকে 700 লাইট ইয়ার রেঞ্জের মধ্যে ডিস্টেন্স এস্টিমেট করা হয়। তাই এটা বিস্ফোরিত হলে পৃথিবী থেকে সেটাকে আমরা এমনভাবে দেখতে পারি যেন ওরিয়ন কনস্টেলেশনে একটা তারা হঠাৎ অস্থায়ীভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। বর্তমানে বেটেলজুস আকাশে অন্যতম পরিচিত লালচে তারা, কিন্তু সুপারনোভা হলে তখন সেটা সাধারণ থাকবে না। এটা রাতের আকাশে এত উজ্জ্বল হয়ে উঠতে পারে যে ডে লাইটেও দেখা যেতে পারে। যদিও ঠিক কতটা উজ্জ্বল হবে সেটা সুপারনোভার প্রকৃতি এবং দূরত্বের উপর নির্ভর করবে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা কয়েক ঘন্টায় এক রাতে স্পেকটাকেল হবে না। একটা কোর কোল্যাপস সুপারনোভা সাধারণত দীর্ঘ সময় ধরে উজ্জ্বল থাকে এবং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অত্যন্ত নোটিসেবল থাকতে পারে। তারপর ধীরে ধীরে ব্রাইটনেস কমতে থাকে। অর্থাৎ তুমি সকালে আকাশের দিকে তাকালে দেখতে পারো একটা অস্বাভাবিক উজ্জ্বল অবজেক্ট। দুপুরেও সেটা দেখা যেতে পারে, রাতেও সেটা আকাশে অন্যতম উজ্জ্বল অবজেক্ট হয়ে থাকতে পারে। আর পৃথিবীর কোটি কোটি মানুষ প্রথমবারের মতো খালি চোখে একটা কাছাকাছি স্টেলার এক্সপ্লোশন দেখতে পাবে। বেটেলজুস সুপারনোভা পৃথিবীকে ধ্বংস করবে বলে বিজ্ঞানীরা মনে করেন না। সুপারনোভা ভয়ঙ্কর শক্তিশালী হলেও তার ক্ষতিকর প্রভাব ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে কমে যায়। বেটেলজুস পৃথিবী থেকে কয়েকশো লাইট ইয়ার্স দূরে। এই দূরত্ব একটা নর্মাল কোর কোল্যাপস সুপারনোভার জন্য পৃথিবীকে সরাসরি ধ্বংস করার মতো কাছাকাছি নয়। এবার আপনি হয়তো বলবেন, তাহলে নাসা এটাকে নিয়ে এত ভাবছে কেন? কারণ বেটেলজুস শুধু একটা তারা নয়, এটা ম্যাসিভ স্টার্স কীভাবে জন্মায়, বাঁচে এবং মারা যায় সেটা বোঝার জন্য একটা অসাধারণ ন্যাচারাল ল্যাবরেটরি। যদি আমাদের লাইফ টাইমের মধ্যে বেটেলজুস সুপারনোভা হয়, তাহলে বিজ্ঞানীরা একসঙ্গে বহু ধরনের কসমিক ফিনোমিনাল স্টাডি করার সুযোগ পাবে। তারা দেখতে পারবেন ম্যাসিভ স্টারের ফাইনাল কোল্যাপস কীভাবে ঘটে, সুপারনোভা এক্সপ্লোশন কীভাবে কাজ করে, নিউট্রিনো সিগন্যাল কেমন হয়, শকওয়েভ কীভাবে তারার মেটেরিয়ালকে মহাকাশে ছড়িয়ে দেয়, কোন কোন হেভি এলিমেন্ট তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাসিভ স্টার কীভাবে তার জীবন শেষ করে। বর্তমানে এসবের অনেক কিছু আমরা থিওরিটিক্যাল মডেলস এবং দূরে সুপারনোভা পর্যবেক্ষণ করে বুঝি, কিন্তু বেটেলজুস আমাদের তুলনামূলকভাবে কাছের একটা ম্যাসিভ স্টার। তাই এটা এক্সপ্লোর করলে বিজ্ঞানীদের কাছে সেটা হবে প্রায় ওয়ান্স ইন মেনি জেনারেশন অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট। বেটেলজুস যে তার জীবনের শেষ পর্যায়ে আছে সেটা নিয়ে শক্তিশালী এভিডেন্স রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা বলতে পারি বেটেলজুস আগামী 10 বছরে এক্সপ্লোর করবে, অথবা নাসা জানে যে এটা খুব শিগগির এক্সপ্লোর করবে। এমন নির্দিষ্ট প্রেডিকশন বর্তমানে করা সম্ভব নয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম ভিডিও আরও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।